শেষ সময়ে এসেও জামাত নেতৃত্বাধীন জোটের টানাপোড়েন দৃশ্যমান। নির্বাচনী সমঝোতা হলেও এই বিশ্বাসের শেকড় যে নড়বড়ে তা অনেকটা স্পষ্ট। এদিক থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট সুবিধায় থাকলেও সরকার গঠনে তা কতটা কাজে দেবে তা নিয়েও রয়েছে নানা সমীকরণ। এই বাস্তবতায় আজকের এখন প্রকাশ নাম দিয়েছি জোটের টান। সঙ্গে আছি মুজাহিদ শুভ, আর আমার সঙ্গে আছেন কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক বিএনপি ও মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আরও আছেন অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ডক্টর আব্দুল মান্নান, জামাত মনোনীত ঢাকা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে সারাদিনের আলোচনা যেহেতু ১১ জোট নিয়ে, এই স্থগিত হলো, আবার নানা রকম আমরা সমীকরণ কথাবার্তা আসলে শুনতে পাচ্ছি। আমি আশরাফ আলী আপনার কাছে জানতে চাই যে মানে এত দিনের এই সম্পর্ক কি আসলে সহজে ভেঙে যাবে কিনা। আর আমি যদি একটু জানতে চাই যে আপনারা প্রথমে বলেছিলেন যে ১৪৩টিতে আপনারা এ গ্রেডে আছেন, জামাত যত নেবে ততটা আসন আপনারা চান, এরপরে ১০০-র নিচে আসবেন না, ৭০, এখন আমরা শুনছি যে জামাত হয়তো ৫০টা আপনাদেরকে দেবে কিনা, এই নানা ধরনের বিষয় আছে। মানে এই যে এত আসনের প্রত্যাশা, মানে আপনারা জিতে আসতে পারবেন কতগুলোতে আপনারা মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রকাশ টিভি কর্তৃক আয়োজিত আজকের এই টকশোতে উপস্থিত বিজ্ঞ সমালোচক বৃন্দ, আছেন দেশ বিদেশের শ্রোতা দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি। টানাপোড়েনের কথা কোনো দল থেকে কিন্তু বলে নাই। আজকেরও তো একটা বিবৃতি এসেছে, পত্রিকায় এসেছেন, অনলাইনে এসেছেন, তাতে একটা বৃহত্তর কাজে তো কিছু থাকতেই পারে। এটার অর্থ এই না যে বিশাল টানাপোড়েন চলছে আর কি, মানে ভেঙে যাচ্ছে না আর কি, যেটি বলতে চাচ্ছেন। এইটাই তো আজকের আমাদের যে সাংবাদিক সম্মেলনের বক্তব্য, ওনাদের যে বক্তব্য, তাতে এখন এটা নিয়ে চলছে, চলমান আছে, এবং একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নির্বাচনী সমঝোতাটা, এখানে একটু সংশোধন করে রাখি আমি, এটা কোনো নির্বাচনী জোট না, এটা নির্বাচনী ওয়ান বক্স সিস্টেমে নির্বাচনী সমঝোতা। এইটা কিন্তু রাজনীতি পরিভাষাটা নতুন ন্যারেটিভ বলতে পারেন আপনি এটা। আর জোট হইলেও একটা দল থাকে, বড় দল থাকে, ওনারা মোড়লের ভূমিকায় পালন করেন, একটা দুইটা আসন দিয়ে দেয় আর কি, যাকে ইচ্ছা তাকে দেয়। এখন এইটা নিয়ে, আর এইটা হলো সমঝোতা। আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে যার যেখানে অবস্থান ভালো, আগামী নির্বাচনে উনি জয়লাভ করতে পারবেন, এইটা চিন্তাভাবনা করেই আমরা প্রার্থী মনোনীত করি আর কি। আর এইটা নিয়ে নির্বাচনী সমঝোতা হয়, সেখানে তো দীর্ঘ দিনের আলাপ আলোচনা, মাঠের অবস্থা, এবং ১৭ বছর যে ভোট দিতে পারে না এই দেশের মানুষ, এইটা এরপরে তো এই ফ্যাসিস্ট পতনের পরে সারা দেশে এই সংগঠনের কার্যক্রম কিছুটা অবাধ হওয়ার কারণে অনেকটাই বাড়ছে আর কি কাজের। সেই হিসাবে যেটা ছিল মনে করেন আগে বি, ওইটা হয়েছে এ, এভাবে কিছুটা আমরা যোগাযোগ। কয়টা আসন পাবো এটা তো আগাম বলতে পারি না, কারণ এটা জনগণের ভোট ছাড়া, কিন্তু সম্ভাবনা যেটা আছে সার্বিক পারিপার্শ্বিক অবস্থায়, তাতে একটা সম্মানজনক আসনই আমরা জয়লাভ করব। আর যদি জোট থাকে, এতে যারা জোটের এই মানে নির্বাচনী সমঝোতার মধ্যে যারা থাকবে, সবাই কিন্তু সম্মানজনকভাবে আপনার আসন পাবে ইনশাল্লাহ। এটা জনগণের প্রত্যাশা, জনগণের পারসেপশন, যে এবার আমরা একটা নতুন ধারা দেখতে চাই, যে ধারা নির্বাচিত সংসদ সংখ্যাটা বলছেন না, কিন্তু সম্মানজনক অবস্থা হবে ইনশাআল্লাহ। আমি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাই যে আপনাদের তো সর্বোচ্চ অর্জন সব মিলে আসলে 18টি আসনে আপনারা বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলনকে ছাড় দিতে আপনাদের এত কি সমস্যা, নাকি আসলে যতটুকু দিচ্ছেন এটি প্রয়োজনের অতিরিক্ত ছাড় দিচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। সমালোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসলে এই যে আমাদের নির্বাচনী আসন সমঝোতা যেটা আছে, আমার যতদূর জানা আছে, এই সমঝোতার যে লিয়াজো কমিটি আছে, সেই কমিটিতে আমার ডান পাশে বসা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক আশরাফ আলী আকন ভাই আছেন। ওনারা ভিতর থেকে আরও ভালো বলতে পারবেন। তবে এখানে কিছু মূলনীতি আছে বলে আমরা জানতে পেরেছি, যে যেখানে যাদের অবস্থান ভালো জরিপের ভিত্তিতে, অন্য ইয়ের ভিত্তিতে, সেখানে সেটাকে মানে প্রাধান্য দেয়া, সেক্ষেত্রে কোন দল কতটা পাইলো এটাকে গুরুত্বপূর্ণ না ভেবে
কাকে দিলে বা কোন দলকে দিলে এই আসনটাকে বিজয়ী করে নিয়ে আসা যাবে, এটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় বেশি ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল। আমাদের আসন সমঝোতার শেষ পর্যায়ের দিকে এসে কিন্তু আরও কয়েকটি দল আমাদের সাথে যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার জায়গায় আপনি যদি দেখেন, এটাও এই জোটের এই আসন সমঝোতা আমরা এই কেন্দ্রিক জোট যদি ধরেই নিই, যেটা অন্য অর্থে জোট না, তাহলে সেখানে এনসিপি বাংলাদেশের তারুণ্যের একটা বড় শক্তি এবং তাদের দিকে তরুণরা তাকিয়ে আছে। তারা আমাদের সাথে এসেছে। সংস্কার প্রশ্ন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রশ্ন, এবং যে কারণে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান এবং শহীদদের রক্ত, এদেরকে আমরা ধারণ করেছি। আমরা 1971-এর যারা একবারে মানে জীবিত মুক্তিযোদ্ধা এবং যারা সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, কর্নেল ওলি সাহেবের মতন মানুষ এবং অন্য অন্য যারা দেশপ্রেমিক শক্তি, তাদেরকে নিয়ে আমাদের এই বৈতরণীটা আরও শক্তিশালী হয়েছে। এই জায়গায় এসেও কিন্তু একটা হয়েছে যে তাদেরও তো কিছু আসন দিতে হচ্ছে আমাদের। তাহলে সেই আসনগুলো যখন দিতে হচ্ছে, কোনটা কোনটা দেয়া দরকার, সেই জায়গায় এসে কিন্তু আবার জামাতই বরং বেশি চাপে পড়েছে। জামাত তো চাপে পড়ার কথাই, কারণ জামাত গত বছরের রমজান থেকে ঢাকাতে, তার আগে থেকেই জামাতের 300 আসনের প্রার্থী কিন্তু চূড়ান্ত, এবং বিভিন্নভাবে আমরা মানে নির্বাচন আগাম হতে পারে এটাকে সামনে রেখে আমরা স্থায়ীভাবে প্রার্থিতা দেয়া কিংবা টাইম টু টাইম পরিবর্তন হতে পারে, কিন্তু এক ধরনের থাকে না যে আমাদের প্রার্থীকে কে সামনে প্রার্থী হতে পারে, এরকম একটা অবস্থায় লং টাইম জামাতের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এবং পরিকল্পিত সাংগঠনিক যে অ্যাক্টিভিটি, কিন্তু এটার মাধ্যমে জামাত উঠে আসছে। এই উঠে আসার জায়গা থেকে এসে এখন আমরা মনে করছি যে খুব দূরত্ব যে এখানে বেশি আছে তা না। আমিরে জামাত যেটা বলেছেন, উনি ধৈর্য ধরতে বলেছেন, সংযত কথা বলতে বলেছেন। আমি এই মুহূর্তে কোরআনের একটি আয়াতকে কোট করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই যে তোমরা ঐক্যবদ্ধ হও, পরস্পর বিচ্ছিন্ন হও না। এটা আমাদের ভিতরে আলেমদের, আমরা যারা নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করি, সেটা বাংলাদেশের সকল ঘরানার আমি মনে করি আমাদের একটা দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ এসেছে। সেটাকে সর্বোচ্চ স্যাক্রিফাইসের মাধ্যম দিয়ে আমরা সেই দৃষ্টান্ত উপস্থাপন করব, এবং আমির জামাত সেটাই ইঙ্গিত করেছে। আপনার কাছে আসবো কামরুজ্জামান রতন। বিএনপির জোট তো আসলে বা নির্বাচনী সমঝোতা প্রায় 25-30টি দলের সঙ্গে, মানে আপনাদের সব মিলে হয়তো দেখা যাচ্ছে যে 12 থেকে 15টি আসন ছাড়তে হয়েছে। কেউ কেউ আবার ধানের শেষ প্রতীকেও গেছে, বিলুপ্ত করে দল, এগুলো আমরা দেখছি। সেক্ষেত্রে কি ইসলামী আন্দোলনের মানে জামাত ছাড়া না ছাড়ার ব্যাপারে আপনাদের কোনো আদৌ কোনো আগ্রহ আছে কিনা, বা এই যে আপনাদের খুব সহজ সমীকরণ, মাত্র কয়টি আসন ছাড়া লেগেছে, আপনাদের কাছে খুব সহজই হচ্ছে কিনা সবকিছু আপনাদের জন্য? উপস্থিত সহ আলোচক বিশেষ করে মান্নান ভাই একটা কোরআনের আয়াত বিশ্লেষণ করলেন। তো নির্বাচনী জোট বা নির্বাচনী সমঝোতা যেটাই বলি, একটা তারপর মুক্তিযোদ্ধারা, যেটা জীবন্ত মুক্তিযুদ্ধ, কর্নেল ওলি, মেজর আখতারুজ্জামান, ওনাদেরকে নিয়ে ওনারা একটা বার্তা দিতে চাচ্ছেন। সেটা হলো, আমি আরেকটা আয়াতের প্রেক্ষাপটে আপনাকে বলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মানে আমাদের মুক্তিযুদ্ধের যে একটা ইমেজ সংকট ছিল, আমরা ওনাদেরকে নিয়ে, এনসিপি বা আমাদের কর্নেল অলির মতো বীর বিক্রমকে নিয়ে আমরা বুঝাইতে চাচ্ছি নাই কোনো ভয়, নাই কোনো পেরেশানি। কিন্তু আসলেই পেরেশানির মধ্যে না থাকলে আজকের যে ঐক্যের যে একটা ব্যাপার ছিল ইসলামী ঐক্যজোটের 11 দলের মধ্যে, আজকে পর্যন্ত যেটা হয় নাই। আমির মহোদয় জনাব শফিক সাহেব বলেছেন ধৈর্য ধরতে। তো আমরা লেটসি, আমরা দেখতে চাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। ধৈর্যের পরে এই জাতির মধ্যে ইসলামী চেতনায় আমরা জাতির মধ্যে আমরা কি দেখতে পাই, সেটা আমরা লেটসি, আমরা সেটা দেখতে চাই। আর বিএনপির প্রসঙ্গে আমরা যা বলতে চাই, এই আন্দোলনকে সফলতার জায়গায় নিয়ে যেতে, সেখানে আপনারা যারা বিএনপির সাথে অংশীজন হয়েছেন, সমঝোতার এখানে যেটা হয়েছে, আপনার কারা সেখানে, মান্না ভাই, সাইফুল হক, জুনায়েদ সাকিব, ভিপি নূর, এই যে অপরাপর যাদেরকে নিয়েছেন, আপনি দেখেন সংগ্রামে আমার এনসিপি ভাইয়েরা যা করেছে, ওরা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তারুণ্যের একটা প্রতিভা নিয়েই কিন্তু
সর্বোচ্চ যে উৎসর্গ এবং আমাদের অনুপ্রেরণার যে উৎসটা ছিল আন্দোলনকে সফলতার জায়গায় নিয়ে যেতে, যেই ধরনের ওরা বীরত্বচিত যে ভূমিকা রেখেছে, উইডো স্যালুট। এখানে আমাদের না, কিন্তু তাদেরকে আপনাদের দিকে নেয়ার ক্ষেত্রে তো আপনাদের খুব বেশি আগ্রহ ছিল কি আসলে? না, এখন আপনার পারসেপশন, আমরা যা শুনি বা এখন যা শুনছি, কোনোটাই কিন্তু আর ওই প্রক্রিয়ার মধ্যে আকন ভাই বলতে পারবেন যে কোন কোন জোটের সাথে গিয়ে বা বিএনপির সাথে গিয়ে সবার সাথে কিন্তু একটা ইন্টারাকশন আলোচনা কিন্তু হয়েছে, কিন্তু মূল জায়গায় কে কতটুকু ছাড় দেবে বা আসলে কোন জায়গা থেকে এটা ব্রেক ইভেন হলো, আমি ব্যক্তিগতভাবে আমার অতটুকু আমার নলেজে নেই বা আমি ওই পর্যায়ের নেতা নেই দলের মধ্যে। সুতরাং আমি মনে করি যে ফেসিস্ট পলায়ন পর একটা গোষ্ঠী এই বাংলাদেশের মাটি থেকে পলায়ন করার পর আমরা ভাইয়েরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের জন্য একটা প্রজন্মকে আমরা তৈরি করতে চাচ্ছি, গণতন্ত্রকে আমরা সমৃদ্ধ করতে চাচ্ছি, একটা সুস্থ একটা ধারায় গণতন্ত্রকে এবং শান্তিপ্রিয় রাষ্ট্র হিসাবে, একটা প্রগতিশীল একটা রাষ্ট্র হিসেবে আমরা সবাই চাচ্ছি। কিন্তু আমি শুধু জানতে চাচ্ছি যে আপনাদের জন্য এই নির্বাচনী সমঝোতার জায়গাটা অনেক সহজ হয়েছে কিনা, যেটি জামাতের দিক থেকে যে ঝামেলাটা এখনো হচ্ছে। না, ইসলামী চেতনা মূল্যবোধের উপর যেটা হয়েছে, আমার মনে হয় যাদের সাথে বিএনপি যে যে অংশীজনের মধ্যে যারা ছিল, আমার মনে হয় নিশ্চয়ই জুনায়েদ শেখেদের মতো লোক একটা, তারপর আমাদের যেভাবে বন্টনটা বলেন আপনি, যেভাবে ওরা সবাইকে আশ্বস্ত করতে পেরেছে এবং সবাইকে ম্যানেজ করতে পেরেছে। আমি সেই ক্ষেত্রে মনে করব অবশ্যই বিএনপি জোটের ক্ষেত্রে স্বাধীনতাজনক অবস্থায় আছে, অবশ্যই সেটা আমাদের। আচ্ছা, আসবো আশরাফ আলী, আপনার কাছে জানতে চাই যে জরিপ নিয়েও আপনাদের মুখপাত্র আজকে কথা বলেছে যে আপনাদের ভোট দেখানো হচ্ছে 3%, এটি কারা কি উদ্দেশ্যে করছে সেটি আপনারা জানেন, সেটি বলেছেন। আমি শুধু জানতে চাই যে আসলে জরিপ যদি 3% বলে বা বিভিন্ন জরিপে 5%-এর উপরে যায়নি, আপনাদের ভোট আসলে কত শতাংশ আপনারা মনে করছেন, সেই প্রশ্নের উত্তর জানবো। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। আশরাফ আলী, আপনার কাছে জানতে চেয়েছিলাম বিরতির আগে যে বলছিলেন যে জরিপে 3% ভোট আপনাদের দেখানো হয়েছে, সবশেষ জরিপে 5% সব মিলে, যেহেতু আপনারা আসন বেশি চাইছেন বা অনেক দিক থেকে আপনারা মুখপাত্র বলেছে যে আসলে এটি সত্য চিত্র নয়, এই কত শতাংশ? আমি বলি, আমরা তো এই দেশের লোক, আপনিও জানেন যে বহু জরিপ সংস্থা যেগুলো লবিস্ট হিসাবে অন্য কোনো দলের একটা এজেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করে। 91 সালের নির্বাচনটায় খালেদা দিয়ে বলছিল ওই যে শেখ হাসিনা যে বিএনপি 10টা আসন পাইবে। তার তো এই যে 10টা আসনের কথা তো এমনি মুখস্থ নেই, তারা জরিপ গেছে তার কাছে, কিন্তু অবস্থাটা কি দেখেন আপনি, তার জরিপে টেকে নাই। হিলারি ক্লিন্টন এত পার্সেন্টেজ পেয়ে এসে আমেরিকার প্রেসিডেন্ট হবে, ওইটা কিন্তু টেকে নাই। ছাত্র সংসদ নির্বাচনের এবারের জরিপে কোনো একটি, আমি নাম ন্যারেটিভের আমরা শুনলাম যে 90% আসলে দুটি জায়গাতে মিলেছে আর কি, দুটি ছাত্র সংসদ নির্বাচনে। তারাও আবার এই দুটি না 5টিতে কাছাকাছি মিলেছে আর কি। ওইটা কি মিলছে না মিলছে, এই যে আপনি দেখেন ওই যে এবার কি 400 পার, ওই যে পশ্চিমবঙ্গে আপনার মোদি একটা স্লোগান দিল, মোদির মতো লোক, ভারতের গোয়েন্দা ওইটা কিন্তু টেকে নেয়। মোদি ওখানে সরকারি গঠন করতে হবে পশ্চিমবঙ্গে। কাজে আমি মনে করি এটা একটা বিভ্রান্ত ছড়ানো, এই দলগুলোর মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করা, এটা নিয়ে সারা দেশে কেওয়াস কন্দল সৃষ্টি করা এই জরিপ সংস্থাগুলা, এইগুলো কিন্তু সত্যিকার নির্বাচনের জন্য একটা বিশাল বিপদ, এই যে এই জরিপ সংস্থাগুলা। কাজে এইটা আরেকটা বিপদ হইলো এই যে আপনার ইয়েইতেছে কি বলে বিদেশি পর্যবেক্ষক, এরাও কিন্তু একটা সঠিক নির্বাচনের জন্য একটা মহাবিপদ। এরা আজকে দেখেন আওয়ামী লীগের আমলে মাঠের মধ্যে ভোট সেন্টারে কুকুর, গরু, ছাগল দেখা গেছে, হ্যাঁ 70% ভোট কাস্ট হয়েছে, এই লেখছে পত্রিকায়। এই যে জরিপগুলা আর এই যে আপনার পর্যবেক্ষক যারা, আমি মনে করি একটা সত্যিকার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই দুইটা প্রতিবন্ধকতা আপনি প্রতিবন্ধক আর কি। আমি আসবো কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাই যে জরিপ তো সবশেষ দুটো জরিপ আমরা পরপর দেখলাম, একটিতে আসলে প্রায় 51% ব্যবধান জামাত বিএনপি, এবং সবশেষ যেটি দেখলাম খুব কাছাকাছি আর কি। আগেরগুলোতে এরকম কাছাকাছি 4%, 12%, এগুলোকে আসলে কিভাবে দেখেন? এটিকে আসলে কোনো প্রভাব বিস্তার করে কিনা, কিন্তু মানুষের মধ্যে আলোচনা কিন্তু এগুলো নিয়ে আছে। আসলে এখানে জরিপটা যারা করে তাদের এই জরিপের যে সংস্থাগুলো, তাদের বিশ্বস্ততা নিয়ে আগে মানুষের কাছে ওই পারসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। ধরেন আমি জাতীয়তাবাদী দল করি, আমার ঘরানার বা আমার বিশ্বাসের উপর যদি একটা যারা যে সংস্থাগুলো করে, আমরা জানি না
যে আসলে কোন সংস্থা কিভাবে সেটা করে। তবে জরিপের রেজাল্টে যেটা হাসিনার আমলে যেটা হইতো, ওইটা তো সবসময় এটা তো একটা পলিটিসাইজ করা, এবং এটা প্রথম থেকে এটা একটা ম্যানিপুলেট একটা জিনিস ছিল। সুতরাং কিন্তু এইবার যারাই করেছে, আমরা যতটুকু দেখেছি, ধরেন কিছুদিন আগে আমরা দেখেছি বিএনপিকে এখানে 70% এগিয়ে রাখা হয়েছে। তো আমি জরিপটা যারাই করবে, এইটা অবশ্যই কেওয়াজ বলতে এতটুকুই যে একটা মানুষ ইজিলি একদিকে ডাইভার্ট হয়ে যায়, বা আমাকে মনোজগতের মধ্যে তো প্রভাব তো আছে। হ্যাঁ, মনোজগতের মধ্যে আমার একটা পরিবর্তন বা আমি হেলে পড়লাম, এরকম একটা থাকতে পারে। কিন্তু আমি মনে করি এটা কেওয়াজটা ওইভাবে আমি বলবো না, কিন্তু মানুষের মানে মনস্তাত্ত্বিকভাবে একটা দুর্বল করে ফেলে, বা একটা জোটের প্রতি একটা বায়াস করে ফেলে। আমি এটার সাথে আরেকটি বিষয় জানতে চাই, যে ধরে নিলাম যে কোনো একটি সংস্থা করেছে, দুটো জায়গায় মিলেছে, ধরে নিলাম ছাত্র সংসদ নির্বাচনে। এখন যেটি বলা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনে তারেক রহমান ম্যাজিক কাজ করেনি বলা হচ্ছে। আবার একটি এক্সাম্পল যদি আমি আপনাকে দিই, যে এজিএস প্রার্থী যোগসুতে যাকে তারেক রহমান নিয়ে এসছেন, বলেছেন সেখানে না দাঁড়াতে, সেখানে দাঁড়ায়ওনি ওই প্রার্থী, ছাত্রদলের প্রার্থী। তারপরেও আমরা দেখেছি যে ওই প্রার্থী বা ছাত্রদলের অন্য প্রার্থী হেরেছে। আপনি কি মনে করেন যে আসলে তারেক রহমান আসার পরে কি মানে এই যোগসুর নির্বাচনে কি একটা অন্যরকম ফলাফল আসলে আপনারা প্রত্যাশা করেছিলেন কিনা, বা এটির সাথে ওই যে জাতীয় রাজনীতির কোনো, জাতীয় নির্বাচনের কোনো আসলে মিল কি দেখেন কিনা? আসলে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, বিশেষ করে ওই যে আমান খোকন 90-এর যে আমরা দেখেছিলাম, তখন ছাত্রছাত্রীদের যে একটা মনোভাব ছিল এন্টি এরশাদ। আজকে যেটা ইলেকশনগুলো হলো, দেখেন কোন পরিবেশে হলো। একমাত্র তাদের মানে যাদের আমল হলো তারা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো জায়গায় কোনো বাধাও দেয়নি, এবং একটা সুষ্ঠু ইলেকশনের জন্য যা যা করা দরকার সেটাই করেছে। এবং আমি আমার যখন জিতার প্রশ্নে আমি যখন দেখেছি প্রশাসনটাকে আমার পক্ষে আমি নিয়ে যেতে পেরেছি, তখন এটাকে আমি সুষ্ঠু বলেছি। আবার যখন আমি হেরে গিয়েছি, ছাত্রদল তো অলমোস্ট আমরা সব জায়গাতে হেরেছি, কিন্তু আমি বলতে চাই এইখানে শিক্ষিত, সচেতন এবং জুলাইয়ের চেতনা যেখানে ছিল, সব দলের কিন্তু অংশগ্রহণ ছিল, স্যাক্রিফাইস সব দলের ছিল। বাট আমরা এই যে একটা রেজাল্টকে, আমরা এই রেজাল্টের উপর জাতীয় রেজাল্টকে আমরা কখনই মিলাবো না, কিন্তু এটা একটা প্রভাব পড়তেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো, আমি তো বললাম যে আমাদের ধারণা কি, যে যেই স্বৈরশাসকের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রামে রত ছিলাম, বর্তমানে ঐক্যবদ্ধতার কথা আপনি বলতেছেন, যে ঐক্যবদ্ধতার কথা বলি, আমাদের জনগণ যেটাকে আমাদের মানে ট্রান্সপারেন্ট হবে এবং মানুষ যেটাকে বিশ্বাস করবে, সেটা জরিপ হতে পারে, বা এই যোগসু ইলেকশনের মধ্যে দিয়েও যদি, এবং তারেক রহমান আসার পরে নিশ্চয়ই আমার দল চাঙ্গা হচ্ছে, এবং হচ্ছে না হয়েছে। আপনি দেখতে পাবেন তারেক রহমান যখন 22 তারিখ থেকে যখন ডিস্ট্রিক্টে যাবে, তখন দেখতে পারবেন মানুষের উৎসুক, মানুষের ভিড়। সেটা এখানে প্রভাব না পড়লেও দেশের রাজনীতিতে অবশ্যই সেটা প্রভাব পড়বে। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে জানতে চাই যে জোট হলেও এবারে তো একটা অস্বস্তির বিষয় আছে, কারণ প্রতীক আলাদা। যে কোনো কেউ যে কোনো সময়ে মত পরিবর্তন করতে পারে। অন্য জোটের যদি প্রয়োজন হয়, নির্বাচনের পরেও তো মতামত পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে একটা শঙ্কা আপনাদের দিক থেকে আসলে আছে কিনা, এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। না দেখেন, এই স্বাধীনতা তো আছেই, সবারই আছে, কিন্তু ইন্টারনাল একটা এগ্রিমেন্ট এবং আদর্শিক মিল কিছু পয়েন্টের ব্যাপারে সবাই, ইন্টারনাল এগ্রিমেন্ট তো আছেই। ইন্টারনাল এগ্রিমেন্ট সেটাতে সবসময় রিটেন হতে হবে তা তো না। সেটা যদি না থাকতো তাহলে তো এই পল্টন মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমাদের নেতৃবৃন্দ একসাথে হাতে হাত ধরে কি করেছেন, মানে বলার চেষ্টা হচ্ছে নিজেরা ঐক্যবদ্ধ, এটাকে বলার চেষ্টা হচ্ছে যে এই জায়গাতে আসতেই যত কাঠখড়ি পোড়ানো লেগেছে। এটা থাকবে, এটা একটা প্রতিযোগিতা, এটা একটা প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন যেহেতু আলাদা আলাদা মার্কাই হচ্ছে, আর এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আমরা যে সমস্ত দলগুলো একসাথে এক বাক্সে নির্বাচন করছি, তাদের পরস্পরের ভিতরে কোনো আসনে এরকম সমস্যা নাই যে আমরা প্রার্থী দিলে ভাইরা প্রার্থী দিবে, ওনারা দিলে আমরা দিব। আমরা অলরেডি না, বিদ্রোহী প্রার্থী নাই, আপনি অলরেডি বহু এরকম, এটা ইসলামী আন্দোলনের ক্ষেত্রে বলেন, মামুনুল হক সাহেবের ব্যাপারে বলেন, অন্য অন্য যে জায়গায় আমাদের আগে থেকে ছিল, সেখানে জামাত কিন্তু এ সমস্ত জায়গায় প্রার্থীতা দেয় নাই। তাহলে এটা না দেওয়ার অর্থ এমনও তো হয়েছে যে আপনারা মানে জোট কনফার্ম হওয়ার আগেও অনেক আসনে আপনারা প্রার্থীও দেন না, দেয় না, আমরা উইডো করেছি, কাজ বন্ধ করে দিয়েছি, দিয়ে আমরা বলেছি যে এগুলো আমরা দিয়ে দিব। তাহলে এই জায়গাগুলো এখন তো আর সে জায়গা দেওয়ারও সুযোগ নেই, তাই না? কাজেই আমরা এই জেন্টেলম্যান এগ্রিমেন্টটাকে বেশি গুরুত্ব, রিটেন এগ্রিমেন্টও মানুষ ব্রেক করে, কাজেই এটা আমি মনে করি না যে কোনো ফ্যাক্ট হবে। তবে বাংলাদেশ জামাত ইসলামী যে এবার নির্বাচনে একটা আলাদা একটা কারিশম্যাটিক জায়গা রয়েছে, সেটা হচ্ছে দেখেন যে
জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনের ব্যাপারে জামাত শিবিরের যে অবদান, প্লাস হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে জামাত শিবিরের যে জুলাইকে ধারণ করে যে অ্যাক্টিভিটিস, এবং সর্বশেষ ঐক্যমত্য কমিশনে আমাদের সমমনা যে দলগুলো, তারা কিন্তু একই সুরে কথা বলেছে। এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের ঐক্যটা এসেছে কোথা থেকে? ওই ঐক্যমত্য কমিশনের আলোচনার টেবিল থেকেই কিন্তু ঐক্যটা এসেছে। আর যারা ওইদিকে চলে গিয়েছে তারা তো ওই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে চলে গেছে। তাহলে জুলাইকে বাঁচাতে হলে, পুরনো বন্দোবস্ত থেকে দেশকে ফেরাতে হলে, সংস্কার কার্যক্রম করতে হলে সব দলকে ঐক্যবদ্ধ অবস্থানে আসতে হবে। হ্যাঁ, এখন আপনি 2টা নিবেন না আমি 3টা নিব, এটার একটা প্রশ্ন, এটা সহজেই মানে মোটা কথা হচ্ছে যে আপনাদের ভেঙে যাওয়ার যে কথাবার্তা। আর আমি যে পয়েন্টটা আরেকটু গুরুত্ব দিতে চাই, এইটার পাশাপাশি জামাত ইসলামী এখন সকল শক্তিকে ওন করছে। যেরকম আপনি যদি বলতে পারেন অমুসলিম শক্তিকে জামাত ওন করছে, জামাত যারা সাবেক সেনা সদস্য তাদেরকে ওন করছে, পুলিশ সদস্যদেরকে ওন করছে, সচিবদেরকে ওন করছে। জামাতের ইতিহাসে যেগুলো হয় নাই আগে, সেই সব কিছু কিন্তু এখন নতুন করে ঘটছে এবং একটা নতুন জাগরণ এবং জোয়ার তৈরি হয়েছে। আমরা অনেকেই মনে করেছিল তারেক রহমান সাহেব আসার পরে এসব ভেঙে চুরে অন্যদিকে চলে যাবে, না, জাগরণ ঠিকই আছে, আরও বাড়বে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আশরাফ আলী আকন, খুব সংক্ষেপে জানতে চাই যে আওয়ামী লীগের ভোট কার ঘরে যাবে সেটি নিয়ে জামাত বিএনপি দুজনেরই এক ধরনের আগ্রহ আছে। আকারে ইঙ্গিতে নানা কথা কিন্তু আমরা মাঠে শুনি। কিন্তু যেহেতু এনসিপি আপনাদের জোটে যাচ্ছে, যদি এই জোটটা হয় সত্যিকার অর্থে, সেক্ষেত্রে আওয়ামী লীগের তো বলা যায় যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি তাদের 1 নম্বর, আমরা যদি বলি যে তাদের সব থেকে অপছন্দের তালিকায়, সেখানে জামাতও আছে, ইসলামী আন্দোলন তো আছেই। মানে সেটি কি আসলে ওই ভোটটা যদি বিএনপি জোটে বেশি যায় এই সবগুলো দল একদিকে থাকার কারণে, এরকম একটা আশঙ্কা আছে কিনা, বা আপনারা মোটা দাগে ক্ষতিগ্রস্ত হবেন কিনা যদি 11 দলীয় জোট হয়? আওয়ামী লীগ তো সেই আগের অবস্থানে নাই, এখন ছিন্ন ভিন্ন আছে তারা। এরা এই অবস্থায় সবার সাথেই তাল মিলায়, সবার সাথেই কথা বলে যে আমি আপনাদের ভোট দেবো, আমরা অমুকের ভোট দেবো, সবার সাথেই কিন্তু এরা সব দিকেই আছে। হ্যাঁ, সব দিকেই আছে আর কি, এরা সব দিকেই আছে। আর কোন দিকে যে আছে এটা তাদের বোঝা তো মুশকিল। নাকি এটা নিয়ে আপনারা ভাবছেনও না? এত ভাবাও নাই, তারা তাদের যেটা ভালো লাগে, আমি মনে করি তাদের যে দল ভালো লাগে সেখানেই তারা ভোট দেবে। এইটা যদি তারা ভোট দিতে আসতে পারে, আসে, অনেকে তো ভোট দিতে বেরই হবে না। না না, সংখ্যা কি খুব বেশি কিনা? বেশি না তো, কি মানে ভোট দিতে আসতেই পারবে না সেই সংখ্যা এত বেশি কিনা? তো তারপরেও সন্দেহ তো মিথ্যা কেসে ধরাই দিল যে মামলা তো হাজার হাজার মামলা, দেখা গেল ওই কোন মামলায় ঢুকাই দিল। হ্যাঁ, আমাদের একজন প্রার্থী আছে, উনি হলেন রৌমারী নাগেশ্বরী, একজন ভালো 10 বছর সে 10টা জেলার শ্রেষ্ঠ করদাতা, খুব বৈশালী। সাবার একটা মামলায় ঢুকিয়ে দিল হাসিনার সাথে, তার মামলায় কেস। তখন যে মামলা করলো তার সাথে যোগাযোগ করার পর কয়, ভাই আমরা তো চিনি না, এরকম দিয়ে দিয়েছে একজনে, তা আপনি একটু আমাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখেন আর কি। তো এখন মনে করেন আওয়ামী লীগের একটা লোক আসলো, এই যে মিথ্যা মামলার যে একটা বাণিজ্য, মিথ্যা মামলা বাণিজ্য, সেই মামলা বিএনপি জামাতের যেভাবে হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সেইভাবে মামলা হচ্ছে কিনা, বা এত কিছু তো মামলা হচ্ছে, আমরা 100, 500, 200, 300 মামলা, এবং সেই মামলাগুলো আবার তারাই উদ্ধ করছে। এই যে দেখেন আপনার, এটার সাথে তো আমার খুব ভালো একটা জানাশোনা আছে, এই যে হাদির হত্যাকারীকে সশস্ত্র অস্ত্র সহ ডাকাতি মামলায় তার 3 মাসের মধ্যে তো এইভাবে জামিন হওয়ার কথা না, সুপ্রিম কোর্টে কথা না হচ্ছে। কাজে এই যে এই জন্য দেখে এটা বোঝা গেল যে এটা আমার মনে হয় যে আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতি করে, ওরা বুঝে শুনেই ওদের ভোট প্রয়োগ করবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, ওদের পছন্দনীয় যদি বের হতে পারে, পছন্দ, এটা নিয়ে আমরা ওইভাবে ভাবছেন না। আমি কামরুজ্জামান রতন আপনার কাছে একটু জানতে চাবো যে ফ্যামিলি কার্ডের নামে ভোটার আইডির কপি নেওয়া হচ্ছে, এরকম কিছু কথাবার্তা বা অভিযোগ কিন্তু আসছে। মানে ফ্যামিলি কার্ড যদি আপনি নিতে চান তাহলে এখনই আমাকে একটা আইডির কপি দেন, মানুষের আগ্রহ থাকতে পারে। মানে এই ধরনের কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা, বা এটি খতিয়ে দেখা উচিত? না, আমরা বিএনপির তরফ থেকে আমাদের আগামী কর্মসূচিতে 2টা কার্ড আমরা দিয়েছি লোকালি, সেটা পরিমাণে বেশি না, কিন্তু একটা পাইলট প্রকল্প বা আমরা গণসচেতনতার জন্য সেটা হয়েছে। একটা হলো ফ্যামিলি কার্ড, আর একটা হলো কৃষি কার্ড, আমরা যেটা বিলি করেছি ওইটা হয়েছে। বাট ওইটা নিয়ে তার ভোটার আইডি কার্ড
নিয়ে নেওয়া এইটার আমার জানা নেই, এবং এই ধরনের কোনো কাজে বিএনপির কোনো ইনস্ট্রাকশন যদি হয় এটা উচিত কিনা আসলে? না, এটা অফকোর্স সেটা কখনোই উচিত না। উচিত না। কাউকে কখনো বাধ্য করে বা কোনো প্রলোভন হয়তো দেখিয়ে বাধ্য এটা না, কখনো মানে উচিত একটা না। প্রলোভন আর কি। না, এটা কোনো আমি প্রলোভনটা মানুষ একইভাবে ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাই যে জামাতের নারীরা যেখানে উঠোন বৈঠক বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অনেক জায়গায় বাধা দেয়া হচ্ছে, সেটা আমরা অনেকদিন আগে থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে প্রচার প্রচারণা করা যাবে না, এই যে নীরব সময়, মানে সেই উঠোন বৈঠকের নামে বা কোরআনের দাওয়াতের নামে সেখানে গিয়ে ভোট চাওয়া হচ্ছে এমন অভিযোগ আছে, মানে সেটিও কি আসলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না? শোনেন, যে ইলেকশন কমিশন কর্তৃক আরোপিত যে টাইমটা আছে, এই টাইমে ভোট চাওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি আমার নিজস্ব কর্মীদের যে মিটিং করে আমি প্রস্তুতি নিচ্ছি, সেখানে তো আমি বলবো যে আমাদের দাঁড়িপাল্লা মার্কাকে আপনি কি করবেন, আপনি বলতে পারেন, বিজয়ী আমি করার বলছি যে জন্য যদি কোনো কাজ নারী করবেন। গিয়ে উঠোন বৈঠকে কিন্তু গিয়ে বলে, সেটিও পারবে কিনা? কিন্তু এরকম কোনো বৈঠক করার কোনো সুযোগ নেই, মাইক ব্যবহারের সুযোগ নেই, লিফলেট দেওয়ার সুযোগ নেই, ভোট চাওয়ার সুযোগ নেই। আমি যদি মনে করি যে কেউ এটা করুক, এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণ হতে পারে না। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। যদি অনেক পরের আলোচনা, কামরুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাইবো যে জাতীয় সরকারের আলোচনায় জামাতের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আছে, আপনাদের পক্ষ থেকে, যদিও এই আলোচনাটা প্রথম শুরুই করেছেন তারেক রহমান, কিন্তু আপনারা জাতীয় সরকার করলে জামাতকে চান না সাথে, কিন্তু জামাতের আমির আবার সবশেষ বলেছেন যে তারা সবাইকে, ইভেন বিএনপিকেও নিতে চায়। মানে ওইখানে ওই ফ্র্যাকশনটা আসলে কেন? আসলে এটা একটা মতাদর্শের ব্যাপার, জি। এবং বিভিন্ন ফ্যাক্টরস মনে করি এখানে ইস্যুগুলো কিন্তু বিভিন্ন, কিছু হিডেন, কিছু প্রকাশিত, কিছু অপ্রকাশিত। আমি মনে করি যে প্রকাশিত যে কারণগুলো, এগুলোর একটা বিশ্লেষণ করা যাবে, কিন্তু যেটা অপ্রকাশিত সেটা কিন্তু থেকেই যাবে, এবং মূলত অপ্রকাশিত যেই ফ্যাক্টরসগুলো, ওগুলোই কিন্তু এই জাতীয় সরকার গঠনের যে প্রক্রিয়া, এটা প্রথম থেকে কিন্তু এই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু ছিল। বাট এই 15 মাসের পরে কোন প্রক্রিয়াতে ঐক্যমত্য সরকার রাজি হওয়া না হওয়াটা, এটা অনেক বড় ব্যাপার, এবং এটা বড়দের ব্যাপার। ওই আলোচনায় আমি কোনো পারসেপশনের উপর কথা বলাটা আমার ঠিক হচ্ছে না। আপনি তো সাইড কাটলেন। আশরাফ আলী, আপনার কাছে একটু জানবো যে এক বাক্সে ইসলামী জোট বা ভোট, ইসলামিক এবং দেশপ্রেমিক, দেশপ্রেম, ইসলাম ও দেশপ্রেমিক, মানে এটি আসলে যদি হয়ে থাকে, এটা আপনাদের জন্য একটা বিরাট ব্যাপারই আসলে হবে, কিন্তু ধরে নিলাম হয়ে গেল, এটা কত বেশি আপনাদেরকে আসনে বিজয়ী বলেন বা সরকার গঠনের কাছে নিয়ে চলে যাওয়া, এর কতটা সহজ হবে মনে হচ্ছে? এই আমাদের নির্বাচনী সমঝোতার এক বাক্স নীতির উপরে জনগণের বিশাল একটা আগ্রহ আছে, প্রত্যাশা আছে। প্রত্যাশা আছে। আমাদের যেখানেই যে প্রার্থী হবে, সে কিন্তু 11 দলেরই প্রার্থী, 11 জনের নেতা, কেন্দ্রীয় নেতারাই যাই কিন্তু ওনার পক্ষে। কিন্তু 11 অন্য দলে তো আরো অনেক দল আছে। না, তা থাকলে এটা তাদের পলিসি, তাদের, আমাদের যেটা পলিসি, আমরা যেটা দেখছি এখানে সবাই কিন্তু ওই প্রার্থীর পক্ষেই কথা বলবে, মার্কা আলাদা, কিন্তু জামাতের প্রার্থী মনে করেন আমাদের প্রার্থী জামাতের, ওই এবি পার্টি, এইভাবে যদি ঠিকঠাক মতো চলে, নির্বাচনটা হয়, এভাবে কিন্তু হবে। কিন্তু এটা নিয়ে আমার মনে হয় যে ব্যাপক একটা জনগণের জনস্রোতে পরিণত হবে এটা, এই যে মানে নির্বাচন। সেটা আপনাদেরকে ক্ষমতায় নিয়ে যেতে পারে বলে প্রত্যাশা করতেছেন? না, ক্ষমতায় ওইটা নিয়ে যেতে পারে কিনা, আল্লাহর তো ক্ষমতা, আল্লাহর দেয়, আল্লাহ নেয়। কাজে সেই হিসাবে আমরা তো আশাবাদী, পরীক্ষা যে দেয় হয়তো ভালো রেজাল্ট করার জন্যই পরীক্ষা দেয়, কিন্তু আমরা তো আশাবাদী যে এবার একটা নতুন পরিবর্তন, গুণগত একটা পরিবর্তন হবে। সেটা আশা করি আল্লাহ রসিম রহমত মেহেরবাণীতে জনগণের মতামতে যে তাদের যে ভোট, এটার মাধ্যমে তা প্রতিফলিত হবে। ডক্টর আব্দুল মান্নান, আমি একটা অন্য প্রেক্ষাপট আপনার কাছে জানতে চাই যে এতদিন পর্যন্ত 101 বছরে যতটুকু হয়েছে দূরত্ব, মানে বিএনপি জোট বা আপনাদের সমঝোতা যেই দলগুলোতে হয়েছে, খুব একটা বৈরী পরিবেশ, কথা চালাচালি ছাড়া কিন্তু দেখা যায়নি, মারামারি এই সে এগুলো দেখা যায়নি। 22 তারিখ থেকে যে প্রচার প্রচারণা শুরু হবে, মানে সেটি কি এরকমই থাকবে কি নির্বাচন পর্যন্ত, কি মনে হয়? দেখেন, এটা ডিপেন্ড করবে ক্ষেত্র বিশেষ, প্রার্থী এবং তাদের নেতৃত্বের উপরে। কোনো জায়গায় আগ্রাসী ভূমিকা চালাবে। কেন চালাবে? যে এখানে আমার জনমত পিছনে আছে, সো আমি পেশি শক্তি ছাড়া আমার এখানে বিজয় হওয়ার কোনো ওয়ে নাই। সেই জায়গাগুলোতে কিন্তু এরকম সমস্যা হতে পারে। আর যারা জনসমর্থনের চেয়ে
মানে এই কালো টাকা বা পেশি শক্তিকে দেখাতে চাবে, সেটার কারণে কিন্তু এটা হতে পারে। আরেকটা কারণে হতে পারে যে আওয়ামী ফ্যাসিস্ট সহ তাদের যত দোসর আছে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারাও এখানে রোল প্লে করতে পারে। এবং শরীফ উসমান হাদি থেকে শুরু করে নিয়ে গতকালকেও একজন জামাত নেতাকে রাজাবাজারে ডাকাতির ভাব নিয়ে সেখানে হত্যা করা হয়েছে। এই যে কাজগুলো, এটা আওয়ামী লীগ এবং তাদের দোসররাও পরিকল্পিতভাবে বিভিন্ন দলের ভিতরে ঢুকে এটা করতে পারে এবং আমাদের প্রতিবেশীরাও কিন্তু এটাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি মনে করি যে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার যে কাজগুলো আছে, ইতিমধ্যে দেখেন যে আমাদের কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে পড়েছে, যেটা 91-এর নির্বাচনে পড়ার কারণেই কিন্তু সকল জরিপকে বাইপাস করে কিন্তু বিএনপির ক্ষমতায় এসেছিল। সেই জায়গা আমরা মনে করছি যে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামী দিনে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা জোটবদ্ধভাবে দেখছি, সমঝোতার মাধ্যমে দেখছি, এখানে একটা গণবিপ্লব সূচিত হবে এবং সেটার মাধ্যম দিয়ে আমরা ওই সন্ত্রাসী শক্তি এবং আগ্রাসী শক্তিকে মোকাবেলা করে এই ভোটের মাঠকে আমরা ঠিক রাখার চেষ্টা করব। এটা সফল হবে। 1 মিনিটে কামরুজ্জামান রতন আপনার কাছে জানতে চাই যে হাদি হত্যার ঘটনা অনেক মানে একটা বড় টার্গেট এবং খুব সফলভাবে করতে পেরেছে সন্ত্রাসী যারা করেছে আর কি। নির্বাচনকে ঘিরে যত চুপচাপ মনে হচ্ছে আওয়ামী লীগ এটাকে আরও অস্থিতিশীল করার জন্য কি একেবারে কিছুই করবে না বলে মনে করেন, বা এটাকে বানচাল করা বা খুব পরিবেশ খারাপ করা যদি হয় এরকম, মানে আপনাদের এই দলগুলোর প্রস্তুতি কি এটা ঠেকানোর জন্য? না, সেখানে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি বলতে যেটা আমরা যারা বর্তমানে যারা অংশগ্রহণ করছি সব মানে আমরা কম্পিট করব, কিন্তু কোনো কারণেই আমাদের ছিদ্র অন্বেষণ করতে গিয়ে যখন ওই অপশক্তিটা যেটা পলায়নপর শক্তি, ওই শক্তি যেন কোনো কারণেই কারো ছদ্মবেশী ওরা যেন আর কোনো প্রশ্ন না পারে। তো আমি ওরা ফেসিস্ট এরকম, ওরা কোনো দিন গণতন্ত্রকে সঠিকভাবে ওরা কখনই সুষ্ঠু পরিবেশে গণতন্ত্র টিকে থাকুক এটা চাবে না। আর ওরা যেহেতু দেশ ছাড়া হয়েছে, দেশ কয়জন ছেড়েছে, যারা আছে আমার মনে হয় পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় হতেই পারে, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে ওই শক্তি আমাদের সুবিধা করতে পারবে না, তারা প্রবলেম ক্রিয়েট করতে পারবে, বাট আলটিমেটলি ওরা নির্বাচনকে বানচাল করতে পারবে না। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রত্যাশা 24 পরবর্তী বাংলাদেশের মানুষের। নানা রকম শঙ্কা আশঙ্কা থাকলেও নির্বাচন যে হচ্ছে এটি নিয়ে কোনো ধরনের কোনো বাধা নেই এবং নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে নানা ধরনের টানাপোড়েনের কথা মনে হলেও আমরা আলোচনাতে যেটি বুঝছি আসলে সেই জামাত নেতৃত্বাধীন যে জোট বা নির্বাচনী সমঝোতা সেটি যেমন থাকছে, বিএনপি তো খুব সহজ একটি সমঝোতার মধ্যে আছে। এখন মাঠের লড়াই দেখার অপেক্ষায়, কারা আসছেন ক্ষমতায় সেদিনের অপেক্ষায় বাংলাদেশের মানুষ। এই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।